পেশেন্টের বয়স 45 ইয়ার্স, তার আমরা টিউনিক ফর টেক্সট করছি। তার হিস্ট্রি হলো বায়োলেটারাল কন্ডাক্টিভ হিয়ারিং লস উইথ ডিসচার্জিং ইয়ার 4 to 5 ইয়ার্স। তো একটা পেশেন্ট যদি বায়োলেটারাল কন্ডাক্টিভ হিয়ারিং লসের আসে, এক্সামিনেশন করি আমরা ওরোস্পেকুলাম দিয়ে অথবা ওরোস্কোপ দিয়ে, তার পারফোরেশনটা দেখি কীভাবে আছে, তা ওয়েট আছে কিনা, ড্রাই আছে কিনা, হ্যাঁ, অথবা অ্যাক্টিভ আছে কিনা। এখানে আমার জুনিয়র অনেকের কনফিউশন থাকে যে ওয়েট টিএম আমরা অপারেশন করব কি না। যদিও আমরা এটা আগে বলতাম যে ওয়েট টিএম থাকলে আমাদেরকে 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে, ওষুধ দিয়ে তাকে মেডিকেশন দিয়ে ড্রাই করতে হবে, তারপর অপারেশন করতে হবে। কিন্তু এখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ওয়েট টিএম মানে কি, যদি টিএম এর মিডিল এয়ারে যদি একটু ওয়াটারি ডিসচার্জ থাকে সেটাকে আমরা ওয়েট টিএম বলি, কিন্তু ওটা হলেই যে তাকে অপারেশন করা যাবে না তা না। কিন্তু দেখা গেছে যদি ওয়েট টিএমও হয় সেক্ষেত্রে অপারেশন করলে তার গ্রাফটিং টেক আপ রেটটা বেশি থাকে, এটা স্টাডিকে প্রমাণ পাওয়া গেছে। ড্রাই টিএমে তো করাই যাবে, কিন্তু একটা জিনিস আমি বারবার সবসময় বলি যে অ্যাক্টিভ কোনো ডিজিজ থাকে, যদি অ্যাক্টিভ ইনফেক্টিভ ডিজিজ থাকে অথবা পালসেটাইল ডিজিজ থাকে অথবা পুরুলেন্ট ডিসচার্জ থাকে, সেই সব ক্ষেত্রে আমরা ওই পেশেন্টের কখনো অপারেশন করব না। যতক্ষণ না তার পুরুলেন্সি চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মেডিকেশন দিয়ে ওয়েট করতে হবে। যদি প্রয়োজন লাগে, যদি অ্যান্টিবায়োটিক যদি রেসপন্স না করে, সেক্ষেত্রে ওরাল সোয়াব নিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে কোনো স্পেসিফিক অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে কিনা। সেই অনুযায়ী আমাদেরকে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ড্রাই করতে হবে, নেয়ার ড্রাই করতে হবে, তারপরে আমরা তাকে টিম্পানোপ্লাস্টি আমরা করব। বুঝতে গেল? সেক্ষেত্রে আমরা তাহলে আগে এক্সামিনেশন করব, করে এনে দেখে তারপরে আমরা টিউনিক ফর্ক টেস্ট। টিউনিক ফর্ক টেস্ট আমি মনে করি দিস ইজ দ্য ভাইটাল টেস্ট ফর দ্য জুনিয়র্স, কারণ অনেক জায়গায় পিটিএ করার থাকে না, স্কোপ নাই, অথবা রিপোর্টগুলি খুব রিলায়েবল হয় না। কিন্তু টিউনিক ফর্ক টেস্টটা হলো মোস্ট রিলায়েবল টেস্ট, এবং এই টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি তার কি ধরনের হিয়ারিং লস আছে। যেহেতু বায়োলেটারাল সিএসএমে কন্ডাক্টিভ হিয়ারিং লসই থাকে বেশি, মাঝে মাঝে এটা ইনভলভ হয়েছে সেন্সিনিউরাল হিয়ারিং লস। তাহলে আমার টেস্ট করে আর দরকারটা কি? তাহলে টেস্ট করে আমরা দেখি যে আইদার এটা বায়োলেটারাল কন্ডাক্টিভ আছে নাকি তার সাথে মিক্স অথবা সেন্সিনিউরাল হিয়ারিং লস হয়ে আছে। যদি কন্ডাক্টিভ হিয়ারিং লস থাকে তাহলে আমরা পেশেন্টকে বিফোর সার্জারি আমরা কাউন্সেলিং করতে পারি যে আপনার অপারেশন করলে আপনার কানে শোনা বাড়বে, নো ডাউট। যদি মিক্স থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে। যদি সেন্সিনিউরাল থাকে তাহলে সেক্ষেত্রে কানের হিয়ারিং তার ইমপ্রুভ হবে না, কিন্তু তার যে পার্শিয়াল ইমপ্রুভমেন্ট হবে, অথবা তার যে গ্যাপটা আছে গ্যাপটা না কমতে পারে, কিন্তু একটা ডিসচার্জিং ইয়ারের যে একটা প্রবলেমটা এইটা প্রিভেন্ট হবে। এবং এইটা যদি কেন করব আমরা সেন্সিনিউরাল হিয়ারিং লসকে অপারেশন, যে সেন্সিনিউরাল হিয়ারিং লসের যদি আমরা টিম্পানিক মেমব্রেন যদি ভালোভাবে আমরা গ্রাফটিং করতে পারি, তার এর উপরে আমরা হিয়ারিং এড দিয়ে তাকে ফিউচার আমরা করতে পারি। তা সেটাও একটা পজিটিভ দিক। শুধু যে কন্ডাক্টিভ হিয়ারিং লস হলে যে আমরা টিম্পানোপ্লাস্টি করবো এমন না, সেন্সিনিউরাল করবো, সেক্ষেত্রে যদি কারো হিয়ারিং এড দিতে হয় তাহলে হিয়ারিং এড তাকে আমরা প্রেসক্রাইব করবো। হ্যাঁ, এটা হলো মেন জিনিস আমাদের, যে সেই ক্ষেত্রে আমাদের এই টিউনিক ফর্ক টেস্টটা আমাদের ইম্পর্টেন্ট। এই পেশেন্টের বায়োল্যাটারাল রিনি নেগেটিভ আছে, ওয়েবার ল্যাটারাল টু লেফট, আর এবিসি ইকুয়াল আছে এই পেশেন্টের, তাহলে মানে খুব বেশি তার সেন্সিনিউরাল ইনভলভমেন্ট নাই। আমরা এই পেশেন্টের ইনভেস্টিগেশনের দিক দিয়ে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন করি আমরা পিটিএতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফে যে রাইট ইয়ারে তার বোন কন্ডাকশন নিয়ে নর্মাল আছে, লেফট ইয়ারও মোর অর লেস নর্মাল আছে, কিন্তু এখানে নর্মাল কন্ডাক্টিভ হিয়ারিং লস। আর এখানে আমরা যদি স্পেস ফ্রিকোয়েন্সি দেখি 500, 1000, 2000, এটা গড় করলে আমাদের মোটামুটি 20 থেকে 25 এবি গ্যাপ আছে এই পেশেন্টে। কিন্তু লেফট সাইডে এই হিয়ারিং লসটা আরো বেশি আছে, মোর অর লেস 40-45 ডেসিবেল, তাহলে এবি গ্যাপটা বেশি আছে। যেখানে এবি গ্যাপ বেশি থাকবে এবং যদি বোন কন্ডাকশন নর্মাল থাকে, তাহলে এবি ক্লোজারটা যদি আমরা গুড টিম্পানোপ্লাস্টি করতে পারি তাহলে এবি ক্লোজারটা বেটার হবে, এটা মনে রাখতে হবে। যদি এই আমাদের বোন কন্ডাকশন যদি নিচে নেমে যায় আর যদি এয়ার কন্ডাকশন যদি এই লেভেলে থাকে, সেক্ষেত্রে এবি গ্যাপটা বেশি ক্লোজার হয় না। সেক্ষেত্রে এগুলি বলার উদ্দেশ্য এই যে একটা পেশেন্টকে যখন আমি অপারেশন করব, পেশেন্টের সাথে কাউন্সেলিং করতে হবে। সে জিজ্ঞেস করবে তার কানে পানি পড়া বন্ধ হবে কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হবে যে সে কানে শোনে কিনা। তা শোনার ব্যাপারে যখনই আমরা বলবো তখন আমাদেরকে তার এই গ্রাফ এবং তার টিউনিক ফর্ক টেস্ট ইন্টারপ্রিটেশনের উপরে বেস করে আমাকে তাকে আগের থেকে জানাতে হবে তার আপনার এত ডেসিবেল হিয়ারিং গেইন হবে।
কারণ যদি আগেই বলি যে খুব ভালো শুনবেন, হ্যাঁ একবারে নর্মাল হয়ে যাবেন, কিন্তু অপারেশনের পরে যদি বোন কন্ডাকশন নিচে নেমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার হিয়ারিং গেইন তত নাও হইতে পারে। হ্যাঁ, এটা 2000 নচ, এটা কাহার্ড নচ হয়েছে একটা, আচ্ছা 500 আছে, 2000 আছে। এই কাহার্ড নচ এটা মেইনলি আমরা অটোস্ক্লেরোসিসে আমরা করি, আমরা গুরুত্ব দিই বেশি, কিন্তু অটোস্ক্লেরোসিস ছাড়াও বিভিন্নভাবে কাহার্ড নচ হতে পারে। স্যার এখানে এবি গ্যাপটা তো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে কি ওসিকুলার কন্ডিশন সম্পর্কে আগে থেকে কোনো ধারণা পাওয়া যায় এখান থেকে? হ্যাঁ, ওসিকুলার যদি আমাদের লসটা 60 অথবা 50 উপরে হয়, ধর 65-70 ডিভিসিএল হয়ে গেছে, তাহলে আমি ডেফিনিট হতে পারবো যে তার অসিকুলার ডিসকানেকশন আছে। টিটি ভ্যারাইটিতে সচরাচর অসিকুলার ডিসকন্টিনিউটি হয় না, হবে না তা না। যদি এই গ্রাফটা যদি আরো একটু নিচে নামতো, এটা এদিকে আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে তার অসিকুলার ডিসকানেক্টিভিটি এটা থাকতে পারে। তো এখন আসে ইম্পিডেন্সে। ইম্পিডেন্স অডিওমেট্রি আমাদের ইয়াতে খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে বলে ক্যারি করে না, কিন্তু আমি বলি যে এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হলো, যদি ইম্পিডেন্স যদি ফ্ল্যাট হয়, এখানে দেখেন আপনার এই ফ্ল্যাটটি আছে, তাহলে বুঝতে হবে যে তার স্টেশন ফাংশন প্যাটেন্সি আছে, রাইট? হ্যাঁ, কিন্তু প্যাটেন্সি থাকলেই এটা ফ্ল্যাট হবে। কিন্তু এই ফ্ল্যাট দেখে আমরা কখনো বলতে পারবো না যে তার ফাংশনাল স্টেশন টিউব নর্মাল আছে। ফাংশন মানে মিউকোসিলারি ফাংশন দেখতে গেলে আমাদেরকে তাকে স্যাকারিন টেস্ট করতে হয়। স্যাকারিন টেস্ট করে যদি দেখি যে তার মিউকোসিলারি ফাংশন ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে তার স্টেশন টিউব ফাংশন নর্মাল আছে। শুধু প্যাটেন্ট থাকলে, অ্যানাটমিক্যাল প্যাটেন্সি ইজ নট দ্য মানে ফাংশন অফ দ্য স্টেশন টিউব। কিন্তু এটা দিয়ে আমরা অ্যাজাম করতে পারি, যে ধারণা করতে পারি যে তার স্টেশন কোনো ব্লকেজ নাই, এটা আমরা ধারণা করতে পারি ইম্পিডেন্স থেকে। বুঝা গেল? আর একটা হলো এসআরটি ক্ষেত্রে এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট নাই। অনেক সময় বিশেষ করে বাইলেটারাল সিএসএম এর ক্ষেত্রে যদি বিগ পারফোরেশন হয়, অনেক পেশেন্টে এসআরটি অ্যাবসেন্ট থাকতে পারে। যদিও তার এসআরটি যদিও স্টেবিলিটি রিফ্লেক্স টেস্ট, যেহেতু এটা টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেশন না হয় না বলেই তার এটা রিফ্লেক্সটা এক্সার্টেড হয় না, সেই জন্য আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগ পারফোরেশনের ক্ষেত্রে আমরা এসআরটি অ্যাবসেন্ট আমরা পেতে পারি। বুঝা গেল? তাহলে এইটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পেশেন্টের এখন আমরা ডায়াগনোসিস করলাম বাইলেটারাল কোনিক অটোথমির অ্যাক্টিভ মিউকোসাল ভ্যারাইটি। এখন এই পেশেন্টের যেহেতু তার লেফট সাইডে হিয়ারিং লস বেশি আছে, তাহলে আমরা লেফট সাইডে তার টিম্পানোপ্লাস্টি করব। হ্যাঁ, এছাড়াও এই পেশেন্টের সিটি স্ক্যান আমরা করব কিনা, এনি ইন্ডিকেশন ফর সিটি স্ক্যান। তাহলে আমরা এই পেশেন্টের আমরা ইন্টেনশনালি সিটি স্ক্যান করছি, কারণ টিটি ভ্যারাইটিতে যদি কোনো পেশেন্টের ইন্ট্রা ও এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন না থাকে, অথবা টিটি ভ্যারাইটিতে সাসপেক্টেড কোলিস্ট্রোমা যদি আমরা না মনে করি, তাহলে সিটি স্ক্যান করা খুব বেশি ম্যান্ডেটরি না। রাইট, বোঝা গেল? হ্যাঁ। কিন্তু যদি আমরা দেখি যে তার ইন্ট্রাক্রেনিয়াল ফেশিয়াল পলসি আছে, ল্যাব্রিন্থিন ফিচুলা আছে, অথবা ইন্ট্রাক্রেনিয়াল কোনো এক্সটেনশন আছে, অ্যাবসেস আছে, এই ধরনের কিছু যদি থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। যে সিটি স্ক্যান ট্রেডিশনালি আমরা এতকাল যা করছি, আমরা আসলে কয়টা রেডিওগ্রাফার অথবা টেকনিশিয়ান আমাদেরকে কোনটা স্লাইড দিত, ওই স্লাইড দেখে দেখে আমরা চিন্তা করতাম এই যেখানে ডিজিজ আছে, এখানে তার এই সমস্যা আছে। কিন্তু এখনকার যুগে ওই সিটি স্ক্যান খুব বেশি আমাদের হেল্পফুল না, আমাদের কোনো হেল্প করে না। সিটি স্ক্যান রিপোর্টিংয়ের ব্যাপারে আমি সবসময় বলি, রিপোর্টিং নিজেকে শিখতে হবে, নিজেকে দেখতে হবে। তার অ্যানাটমিক্যাল ডিটেলস, তার ডিজিজ, তার কোথায় কি প্যাথোলজি, এটাকে নিজেকে বুঝতে হবে। কারণ ওদের কমেন্ট যে লিখে দিল কোলিস্ট্রোমা অথবা মাস্টার্ডাইটিস, এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু ক্যারি করে না। সেই জন্য অলওয়েজ আমরা সিটি স্ক্যান করব ডাইকম ফরম্যাটে। এটা করতে সিটি স্ক্যানের সাথে 100-200 টাকা দিলে ওরা একটা ডিভিডি সিডি দিয়ে দেবে, এবং এটা রেডিয়েন্ট ডাইক্রোম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়েন্ট ডাইক্রোম ভিওর আছে। এটা অনলাইনে আপনি ইজিলি, কোনো পয়সা লাগে না, ফ্রি। এটা খালি ডাউনলোড করে নেবেন, সিডিটা খালি ঢুকাবেন, ঢুকায় আপনি রেডিয়েন্ট ডাইক্রোমের মধ্যে দেখবেন, তাহলে এখানে বিভিন্নভাবে আপনি এটা দেখতে পাবেন।